প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ আমি তোমাদের সামনে উচ্চতর গণিত বইয়ের জ্যামিতির উপর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। পুলিশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। এটি শুধুমাত্র ক্লাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নববিন্দু বৃত্ত, অর্থাৎ জ্যামিতির আমার যে তৃতীয় অধ্যায় আছে একটি সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। মনে হচ্ছে ছোট বিষয়, আসলে বিষয়টা এত ছোট না। অনেকে হয়তো এই জিনিসটা জানেও না যে নববিন্দু বৃত্ত নামে আছে, অনেকে আবার জানো। এসসি পরীক্ষা যাও আমরা উচ্চতর গণিতের ভাইবা জিজ্ঞাসা করি নববিন্দু বৃত্ত, তখন আবার মানে 9টা বৃত্ত আছে, কেউ বলে আবার একটা বৃত্ত আছে। এই সময় অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই। সুতরাং এই বিষয়টি আমাদের পুলিশ শিক্ষার্থীরা এখন থেকে ভালোভাবে জেনে যাক, সেটা আমরা আশা করি। এবং যখন তোমরা কলেজ পর্যায়ে যাবে তো তখনও তোমাদের যেন এই ধরনের বিব্রত অবস্থার সম্মুখীন হতে না হয়, এই জন্য আমরা মৌলিক বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করার কি আমরা চেষ্টা করতেছি। এটা ত্রিভুজ সবাই জানো, দেখতে পাইতেছ। এটা বৃত্ত, তাও তোমরা সবাই চিনো। এখানে দুইটা চিত্র আছে, এগুলো হচ্ছে একটা হচ্ছে প্যারাবোলা, আরটা হচ্ছে কি আমাদের ইলিপসারি। এখানে এগুলো আমাদের উচ্চতর গণিতের প্র্যাকটিক্যাল বই আছে, চিত্রগুলো নিয়ে আছে আমাদের। এগুলো জাহান ম্যাথে আমাদের বেহায়ের ম্যাথে আমাদের মূল পাঠ্য বই, সেখানে না, কিন্তু প্র্যাকটিক্যালে এই চিত্রগুলো সম্পর্কে বিভিন্ন প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন আসে, সেগুলো আমরা একটু আলোচনা করলাম। তাহলে আজকে আমাদের পাঠ্য হচ্ছে কি নববিন্দু বৃত্ত, অর্থাৎ ইংলিশে যেটা বলি 9 পয়েন্ট সার্কেল। তাহলে আজকে আমরা কী শিখতে পারবো? এখানে নববিন্দু বৃত্তের সংজ্ঞা দিতে পারবা, আর নববিন্দু বৃত্ত অঙ্কন করতে পারবা। কীভাবে নববিন্দু অঙ্কন করতে হয় আর এটা সংজ্ঞাটা কাকে বলে আমরা তা শিখবো। এতটুকুই আমরা শিক্ষণ পদ্ধতি টার্গেট করে সামনে আগাইতেছি। এখন আমরা একটু ব্যাখ্যা করি না। এখানে এবিসি এটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবং এম এ এম সি হলো যথাক্রমে এ বিবিসির কি মধ্যবিন্দু। অর্থাৎ আমাদের এই যে এই বিবাহটার যদি আমরা সমদ্বিখণ্ডন করি, তোমরা জ্যামিতিতে যে সম্পদ অঙ্কন করতে, সেখানে আমাদের এই বিষয়টা কাজে লাগে। একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করা, সমদ্বিখণ্ডিত করলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু। এম এ হচ্ছে কার মধ্যবিন্দু? সরি, এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এম বি হচ্ছে আমার কার মধ্যবিন্দু? দেখো যে এখানে এম বি হচ্ছে আমাদের কি বিসি এর মধ্যবিন্দু, আর এম সি হচ্ছে কার? এসি। যথাক্রমে বুঝলাম আমরা, এম এ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এম বি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর এম সি হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা তিনটা বিন্দু এখানে পাইলাম। তিনটা বিন্দু কি পাইলাম? অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর তিনটা মধ্যবিন্দু পাইলাম। আর এই যে মধ্যবিন্দুগুলো, যে লম্বগুলো আর কি, অর্থাৎ মধ্যবিন্দুগুলো যে রেখাটাকে বাহুটাকে দুই ভাগ করছে, সেই
বাহু তিনটা যখন যেখানে আবার ছেদ করে সেটা হচ্ছে কি, ওকে বলা হয় ত্রিভুজের কি ভর কেন্দ্র। ওকে আমরা কি বলবো, ত্রিভুজের কি ভর কেন্দ্র। আমরা কোনো ত্রিভুজের বাহুগুলোর যে আমরা যে এগুলো অঙ্কন করলাম, যে সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, সেই সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলে সেটা হচ্ছে ত্রিভুজের কি ভর কেন্দ্র। আমরা ভর কেন্দ্রের সংজ্ঞাও জানি, তারপরে আবার এখানে রিপিট করলাম। আর কি হলো কি আমাদের কি পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত কীভাবে অঙ্কন করতে তোমরা জ্যামিতিতে শিখেছো। এই যে ত্রিভুজের পরিবৃত্ত, এই পরিবৃত্তের এই কেন্দ্র হচ্ছে আমাদের কি এখানে কি কে। আমরা তোমাদের একক কাজ দিতাম আর ক্লাসে থাকলে, যে বি বি সি সি এর উপর লম্ব অঙ্কন করে, আমি লম্ব অঙ্কন করে দেখাতেছি। তোমরা এই স্লাইডগুলো দেখার আগে নিজেরা অঙ্কন করে নিতে পারো, করে তারপর আমার স্লাইডের সাথে মিলিয়ে নিবে। আশা করি সবাই লম্ব অঙ্কন করতে পারো, তবুও আমরা দেখাই দিচ্ছি। তাহলে আমরা তিনটা লম্ব অঙ্কন করলাম, এ বি বি সি এ সির উপর। এবং নাম দিই আমরা, ওকে, একটা করে নাম হচ্ছে তাহলে আমরা প্রথম যে লম্বটা, এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্বর কি পাদবিন্দু। আবার এই যে এই রেখাটা হচ্ছে লম্ব, আর এটা লম্বর পাদবিন্দু হচ্ছে এইটা। আবার এইটা হচ্ছে আমাদের কি লম্ব, দেখো এটা হচ্ছে কি লম্বর কি পাদবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এখানে এই যে এই রেখাটা হচ্ছে আমার কি লম্ব, আর লম্বের পাদবিন্দু হচ্ছে কত এইচে। আবার এখানে আমরা যদি বি এস বি এটা যদি লম্ব, তাহলে এই এস বিটা হচ্ছে লম্বর কি পাদবিন্দু। ঠিক আছে, কি নিয়মে এসসি হচ্ছে লম্বের কি, এসসি হচ্ছে লম্বের কি পাদবিন্দু, অর্থাৎ তিনটা লম্বের পাদবিন্দু আমরা পাইলাম। ঠিক আছে, এখন আমরা এই লম্বগুলো আবার সেট করছি কোথায়, এস বিন্দুতে। লম্ববিন্দু আর শীর্ষবিন্দুর মধ্যবিন্দুগুলো নির্ণয় করো। অর্থাৎ দলীয় কাজ যদি আমরা দিই, যে এই যে লম্বগুলো আট করলাম, লম্ববিন্দু আর শীর্ষবিন্দু, অর্থাৎ লম্বের যে পাদবিন্দুটা আর কি ত্রিভুজের শীর্ষবিন্দু, সেগুলোর মধ্যবিন্দু আমরা নির্ণয় করবো। দেখাই দিচ্ছি, তাহলে এখন আমরা কি এই চিহ্নটা কি লম্ববিন্দু শীর্ষবিন্দুর পাদবিন্দু। দেখো এই হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে লম্বের কি পাদবিন্দু। তাহলে এই দেখো এটা হচ্ছে, আমরা আবার বলতেছি, এ হচ্ছে শীর্ষবিন্দু আর এইচ হচ্ছে কি পাদবিন্দু। তাহলে এই যে এটার মধ্যবিন্দু হচ্ছে কত আমাদের কি এইচে, এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে কত এইচে। আবার এসি হচ্ছে শীর্ষবিন্দু আর এসি হচ্ছে কি পাদবিন্দু। তাহলে এটার মধ্যবিন্দু হচ্ছে কত আমাদের এখানে। তারপরে আবার এই যে এইটা হচ্ছে আমার কি পাদবিন্দু, এটা হচ্ছে আমার কি শীর্ষবিন্দু, এটার মধ্যবিন্দু হচ্ছে কত এখানে। তারা তিনটা বিন্দু আমরা পেলাম। তাহলে আমরা আর ও জেড, ওটা হলো কি, ও হলো পরিকেন্দ্র আর লম্ববিন্দু সংযোগ রেখাংশ। এই ও জেড, এই যে ও জেডটা হচ্ছে কি পরিকেন্দ্র ও লম্ববিন্দুর কি সংযোগ কি রেখাংশ। আর এইচ হলো ও জেডের কি মধ্যবিন্দু, যাই হচ্ছে নববিন্দু বিন্দুর কি কেন্দ্র। তাহলে আমরা 9টা বিন্দু পেলাম। 9টা বিন্দু কীভাবে পেলাম আমরা যদি ব্যাখ্যা করি, যে বাহুগুলোর মধ্যবিন্দুদ্বয়, প্রথম যে আমরা বাহুগুলো নিয়েছিলাম সেই বাহুগুলোর মধ্যবিন্দু 3টা বিন্দু, আর শীর্ষগুলো থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুদ্বয়, যে লম্বগুলো অঙ্কন করেছিলাম তার যে 3টা পাদবিন্দু, সেই 3টা বিন্দু, আর শীর্ষবিন্দু লম্ববিন্দু সংযোগ রেখাংত্রয়ের মধ্যবিন্দুদ্বয়। অর্থাৎ এই যে আমরা একটু আগে বৃত্ত দিয়ে মধ্যবিন্দু দেখলাম, তাহলে 3 থেকে 9টা হলো। আমি আবার রিপিট করতেছি,
প্রথমে দেখাইছি আমরা বাহুগুলোর মধ্যবিন্দুতে, 3টা বাহুর 3টা মধ্যবিন্দুতে। তারপরে দেখাইছি আমরা শীর্ষবিন্দুর থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্বের পাদবিন্দুতে। ওই যে পাদবিন্দু নিচে দেখাইলাম আমরা, লম্বের যে নিচের দিকে, শীর্ষবিন্দু উপর দিকে আর পাদবিন্দু কি নিচের দিকে, তাহলে 3 3 6টা হইল। আর শীর্ষবিন্দু লম্ব সংযোগ রেখাতে কি মধ্যবিন্দুতে, এই যে বৃত্ত দিয়ে আমরা একটু আগে যেটা দেখাইলাম সেই আমার 3টা বিন্দু, তাহলে মোট কি 9টা বিন্দু। এই 9টি বিন্দু নিয়ে একটি বৃত্তে কি হবে, এই 9টা বিন্দু একটা বৃত্তের ভিতরে অবস্থান করে। যে আমরা যে বৃত্তটা অঙ্কন করি, তাহলে এখানে একটা কি এই 9টা বিন্দু এই বৃত্তের ভিতরে অবস্থান করে। এই বৃত্তকে আমরা বলি কি নববিন্দু বৃত্ত। আর এই নববিন্দু বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা বলি এইচ হলো ও জেডের কি মধ্যবিন্দু, ও জেড। ও আমরা বলছি কি এবং জেডও আমরা কি চিনি। তাহলে ও আর জেড এর আমরা যে মধ্যবিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে নববিন্দু বৃত্তের কি কেন্দ্র। তাহলে এই বিন্দু দিয়ে আমরা কি নববিন্দু বৃত্তটা যদি অঙ্কন করি, তাইলেই এই বৃত্তটা ত্রিভুজের ABC শীর্ষবিন্দু 3 দিকে কি যাবে। বিন্দুগুলো তোমরা একটু লক্ষ্য করো, পর্যবেক্ষণ করো। যে বিন্দুগুলো 9টা বিন্দু তোমরা হিসাব করে বাইর করো যে কোন 9টা বিন্দু আমাদের নববিন্দু বৃত্তের ভিতরে আছে। আমরা স্লাইডগুলো দেখিয়ে নিই, তারপরে একটু ব্যাখ্যা করব। তাহলে দেখো এখানে এই যে 9টা বিন্দু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে এখানে দেখো এই যে বিন্দু আছে না, এই যে প্রথম আমি বলছিলাম কি এই যে এখানে এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দু। এই যে এটা MA, এই যে MA MB MC হচ্ছে কি বাহুর মধ্যবিন্দু। আর এটি হচ্ছে আমাদের কি এই যে এইচ দিয়া, যেগুলো এইচ দিয়া আছে, এইচ এ, তারপরে তোমার কি এখানে আছে কত এসি, এখানে আছে এসবি, ঠিক আছে। এগুলো হচ্ছে লম্বের পাদবিন্দু। ক্লিয়ার কথা, লম্বের পাদবিন্দু। আর যে ই দিয়ে আমরা দেখাচ্ছি যেগুলো, দেখো যে এই যে এখানে আছে ইএ ইবি ইসি, এটি হচ্ছে কি ওই যে তোমার শীর্ষবিন্দু আর লম্বের পাদবিন্দুর কি মধ্যবিন্দু। এটা তোমার 9টা বিন্দু। আমি আবার বলতেছি 9টা বিন্দু কীভাবে আসলো, এই যে MA MB MC এগুলো হচ্ছে বাহুগুলোর মধ্যবিন্দু, এই বৃত্তিতে অবস্থান করতেছে। আর এইচএ এসবি এসসি 3 জায়গায় দেখো, এগুলো হচ্ছে আমাদের কি লম্বের পাদবিন্দু। আর ই দিয়া যেগুলো আছে, এই যে খেয়াল করো ইএ ইবি ইসি, এই ইএ ইবি ইসি এই 3টা হচ্ছে লম্বর পাদবিন্দু আর শীর্ষবিন্দুর কি মধ্যবিন্দু। এই বিন্দু দিয়ে এগুলো যে আমরা কি করি, এই যে 9টা বিন্দুকে দেখো এই বৃত্তিতে অবস্থান করতেছে, আছে না। তাহলে এটি হচ্ছে আমাদের কি নববিন্দু বৃত্ত। এখানে আরো ক্লিয়ারলি আমরা দেখাইলাম, ওই যে চিহ্ন দিয়ে আমরা দেখাইলাম যে এটা লম্ব, এই যে লম্ব, এটা সমকোণ, এটা কি আমাদের কি এখানে কি সমকোণ। এখানে এই যে লম্বের পাদবিন্দু, এই যে লম্বের পাদবিন্দু, এই লম্বের পাদবিন্দু। আর এগুলো হচ্ছে কি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু। এই এম দেওয়া হচ্ছে বাহুর কি মধ্যবিন্দু, ঠিক আছে। আর ইসি দিয়ে হচ্ছে কি শীর্ষবিন্দু, আর এটা কি লম্বের পাদবিন্দুর মধ্যবিন্দু। বর্গকেন্দ্র লম্ববিন্দু চিহ্নিত করে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা
হয়েছে সেটা তোমরা উত্তর খুঁজে বের করবে, তোমার জন্য কাজ রয়ে গেল। তাই তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের নববিন্দু বৃত্ত কিরূপ হবে তা চিত্র অঙ্কন করে তোমরা ব্যাখ্যা করবে। এখান থেকে যে অবজেক্টটা তোমাদের আসে সেটা হচ্ছে যে নববিন্দু বৃত্ত থেকে আর জীবনে ত্রিভুজের লম্ববিন্দু পরিকেন্দ্র সংযোগ রেখাংশী বিন্দুই হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। এই বক্তব্যটা নিয়ে আমাদের কিন্তু একটি অবজেক্টিভ আসে। আমাদের বইয়ের যে 75 পৃষ্ঠা আছে সেখানে নববিন্দু বৃত্তের কতে নববিন্দু বৃত্তের সংজ্ঞা দেওয়া আছে, আর গতে দুটা। খতে দেওয়া আছে নববিন্দু বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থান করে, আর গতে বলা আছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের কি সমান। অর্থাৎ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের কি সমান। এই যে বক্তব্যটা নিয়ে কিন্তু তোমাদেরকে অবজেক্টিভ আসবেই। সুতরাং এটা আমরা কি যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে পরিব্যাসার্ধ কত, অথবা পরিব্যাসার্ধ 6 সেন্টিমিটার, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত, এই ধরনের অবজেক্টিভ পরীক্ষায় কিন্তু প্রায়ই এসে থাকে। সুতরাং এই তথ্যটা ভালোভাবে শিখবে এবং এই তথ্যটা নিয়ে তোমরা কি অবজেক্টিভ প্র্যাকটিস করবে। আর ক্ষয়ের তথ্যটা হলো নববিন্দু বৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থান করতেছে, আর কয়ের যে কতে আমাদের কি সংজ্ঞা বলা আছে, সংজ্ঞাটা কীরকম আবার একটু রিপিট করে দিই লাস্টে, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, অর্থাৎ তিনটা বাহু তিনটা মধ্যবিন্দু, আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু, সেই তিনটা পাদবিন্দু 3 3 6, আর শীর্ষবিন্দু লম্বের সংযোগ রেখার মধ্যবিন্দু তো এখানে আরও 3টা বিন্দু, এই মোট 9টা বিন্দু নিয়ে যদি আমরা কি করি একটা বৃত্তে অবস্থান করে, তখন সেই বৃত্তটাকে বলে নববিন্দু বৃত্ত। আর নববিন্দু বৃত্তের কেন্দ্র কোথা থেকে সেটা আমরা ব্যাখ্যা করেছি। আর নববিন্দু বৃত্তের সাথে ত্রিভুজের পরিবেশের কি সম্পর্ক। সুতরাং এই তিনটা আমাদের কি তথ্যের আলোকে তোমরা এই বিষয়টা ভালোভাবে শিখবে। আশা করি তোমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসটি উপভোগ্য হয়েছে এবং তোমরা এইটা নিয়ে তোমাদের যাদের একটু ধারণা ক্লিয়ার ছিল না তারা আজকে ক্লিয়ার হয়ে যাবে। একবার না বুঝে ভিডিওটা 2বার দেখবে, আশা করি বুঝতে পারবে এবং চিত্রটা বাসায় যে হোমওয়ার্কটা দিচ্ছে অঙ্কন করবে। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।